হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উফ, আজকে কি বলবো বলো তো। ঘটনাটা জাস্ট আমি বলবো শুরুটা হয় খাটের তলা থেকে। হ্যাঁ, আজকের ঘটনাটা বড় অদ্ভুত হলেও আজকের ঘটনাটা তোমরা জাস্ট শুনবে না। আর এই শীতের রাতে সাথে সকাল থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, আর এত ভয়ঙ্কর সেরা আজকের ঘটনাটা হবে, তোমরাই বলবে। তো চলো তোমাদেরকে বেশি হেয়ালি না করে ঘটনাটাই যাই। প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে পাশে থেকো। আর আমাদের ভূত সত্যর ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। শোনা কথায় দেখা হবে আমাদের মাম্পি বোনের শ্মশান, গ্রামের শ্মশানের পুরো ফুটেজ নিয়ে সোমবার দিন। সাথে থেকো, লিংক দেওয়া থাকবে কমেন্ট বক্সে। ঘটনাটা হচ্ছে আমাকে যিনি পাঠান ওনার নাম হচ্ছে রাজেশ্বর বিশ্বাস। দাদাভাই বলেন, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার একটা জীবনের বিশাল বড় ভৌতিক অভিজ্ঞতা বলতে পারেন হয়ে রয়ে গেল। ঘটনাটা ঠিক এমন, আমাদের রাজেশ্বর দাদাভাই বলেন, আমার পিতৃপুরুষের একটা বাড়ি ছিল, যেই বাড়িটা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিল। কিসের সাথে আইনি লড়াই চলছিল সেটা হচ্ছে, ওই বাড়িতে কেউ বসবাস করে না, কিন্তু বহু বছর আগে ওই বাড়িটা রক্ষণাবেক্ষণা দেখাশোনার জন্য আমার যে ঠাকুরদা উনি একজনকে রেখেছিলেন। তারা কিন্তু ওই বাড়িতে বসবাস করতেন না, তার সত্ত্বেও ওই বাড়িটা ওনারা কবজা করার চেষ্টা করে। তারা বাইরে থাকতো, কিন্তু ওই বাড়িটার পুরো তালা চাবি যাবতীয় জিনিসপত্র তাদের আয়ত্তে রেখেছিল। তারা যখন আমার পিতৃপুরুষ মানে আমার ঠাকুরদা যখন ডেকেছিল, আমার বাবা যখন বলে যে এই বাড়িটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, তোমাদের দেখাশোনার জন্য রাখা হয়েছে, তারা কিন্তু বাড়িতে বারবার বলছে বাস করতো না। তারা কিন্তু পুরো চাবি বাড়ির পুরো জিনিসটা মানে আয়ত্তে রেখেছিল, কিন্তু বসবাস করতো না। তালা মারা অবস্থায় প্রায় 82 বছর 83 বছর ধরে ওরকম তালা মারা অবস্থা পড়ে থাকে। তারপর দাদাভাই বলেন, আমি অনেক অনেক ছুটোছুটি দৌড়াদৌড়ি করার পর হাতে পাই সেই বাড়ির চাবি। দাদাভাই বলেন, এইবার হলো ঘটনা শুরু। খুব ভালো সুন্দর, এত সুন্দর খাট ডিজাইন, এত সুন্দর করে জানলা কপাট, বাড়ির গেটগুলো না সেই শাল কাঠ সেগুন কাঠ দিয়ে তৈরি করা, গেটগুলোর যেন আভিজাত্য মানে কারিকার্য না দেখার মতো। দাদাভাই বলেন, ঘটনাটা ঘটলো, আমি আমার যে মিসেস ওনাকে বললাম যে দেখো, আমরা একটা মধ্য কলকাতায় ফ্ল্যাটে থাকি। আমাদের নিজেদের পিতৃপুরুষের এত বড় একটা সম্পত্তি থাকার পরেও আমরা থাকবো, আমরা কেন মানে ফ্ল্যাটে থাকবো, এটা হচ্ছে আমার কাছে বিশাল বড় একটা কোশ্চেন মার্ক। আমাদের রাজেশ্বর দাদাভাই বলেন, জানেন, আমি আমার মিসেসকে বললাম, আমার দুই মেয়েকে বললাম, তো তারা আমাকে বলল যে তাহলে একটা কাজ করো, আমরা সত্যি তো কেন এখানে থাকবো, তাহলে আমরা আমাদের নিজেদের যে পিতৃপুরুষের বাড়ি আছে আমরা ওখানে গিয়ে বসবাস করব, আমরা ওখানে চলে যাই। অদ্ভুতভাবে দেখতাম, যখনই সন্ধ্যা গড়িয়ে রাত নামতো তখনই দেখতাম আমাদের দোতলায় যে একটা ঘর ছিল, সেই ঘরে বিশাল বড় একটা নজর কাড়ার মতো চৈকি, এত সুন্দর কারিকার্য, এত সুন্দরভাবে সাজানো গোছানো। আমার জীবনে আমি কোনোদিন এরকম খাট টিভিতেও দেখিনি। আমরা টিভিতে হিন্দি মুভিতে দেখি না, অনেক রাজরাজাদের বাড়ি, সাবেকিয়ানার বাড়ি, সেই সব খাট বলে, ওই খাট যে আমরা দেখি ওর থেকেও
এত সুন্দর কারিকার্য করা, কাঠের কালার কি, মানে চোখে না দেখলে বলা যাবে না। আমাদের রাজেশ্বর দাদাভাই বলেন, বুঝতে পারতাম না দোতলার উপর থেকে বিকট বিকট সব আওয়াজ আসতো। কোনোদিন মনে হতো কেউ ওপরের ঘরে ফিস 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 করে কিছু বলছে, কখনো মনে হতো কোনো বাচ্চা ছোট হাসছে, আবার কখনো মনে হতো কেউ খুব ঝগড়া করছে, আবার কখনো মনে হতো কেউ বসে বসে কাঁদছে। অদ্ভুত আওয়াজ আসতো। একদিন দাদাভাই বলেন, আমার দুই মেয়ে আমাকে এসে বলল, বাবা, বুঝতে পারি না, নানা রকম শব্দ একটা সন্ধ্যার পর যখন রাত নেমে আসে একটা শব্দ শুনতে পাই বাবা, আমাদের খুব ভয় লাগে। আমি বললাম, শুধু তোমরা না, শব্দটা আমিও তো শুনতে পারি, কিন্তু শব্দর উৎসটা তো বুঝতে পারি না। আসলে পুরনো বাড়ি, বহু বছরের পুরনো সাবেকিয়ানার বাড়িতে অনেক রহস্য, অনেক রহস্য আজও জমে আছে, যেগুলো আমরা কেউ ভেদ করতে পারি না, বের করতে পারছি না আসলটা কি। আমাদের দাদাভাই বলেন, মেয়ে, আমার দুই মেয়ে আমাকে প্রায় এসে বলতো আমি অসহায়, আমি বুঝতে পারতাম না আমি কোথা থেকে এই আওয়াজগুলো আসে। হ্যাঁ, বুঝতে পারতাম দোতলার ঘর থেকে ফিসফিসানির শব্দ, হাসির শব্দ, বাচ্চাদের খিলখিল করে হেসে ওঠার শব্দ, আবার নীরবে কান্নার শব্দ, আবার মনে হতো যে দুজনে মিলে খুব ঝগড়া করছে, খুব ঝগড়া করছে। কিন্তু না, যখন ছুটে যেতাম ওপরের রুমে, তখন গিয়ে দেখতাম না, রুমে তো কেউ নেই, শুধু ঘরের মধ্যে একটা বসানো তো খাট, পুরনো একটা খাট, যার বয়স মোটামুটি 150 বছরের ওপরে একটা খাট, হয়তো তারও অধিক হবে, সঠিক আমিও জানি না। দাদাভাই বলেন যে ঘুরে চলে আসতাম, যে কি শুনছি, কেউ তো নেই, তাহলে কোথা থেকে আওয়াজ আসছে। কোনোদিন বুঝতে পারিনি যে এই আওয়াজ আসার রহস্যটা হচ্ছে খাটের নিচ থেকে। হ্যাঁ, আওয়াজটা আসে হচ্ছে খাটের তলা থেকে। এরকম ভাবেই একদিন বুঝলাম, যেদিন বাড়িতে কেউ ছিল না। দাদাভাই বলেন, সেদিনকে আমার দুই মেয়ে বউ তারা যায় তাদের মাসির বাড়ি। মাসির বাড়িতে যায়, মেসোমশাইয়ের শরীরের অবস্থা খুব খারাপ। তারা দীর্ঘদিন ধরে আমার দুই মেয়েকে যোগাযোগ করছিল ফোন মারফতে। তারা যায় অনেক দূর, আমার শালির বাড়ি। তারা যায় যখন, পুরো বাড়িতে আমি একা। দাদাভাই বলেন, ওই বাড়িতে যাবার পর ওই আমার একা প্রথম দিন আর একা প্রথম রাত, যখন সন্ধ্যা গড়িয়ে আস্তে আস্তে রাত হচ্ছে, ভয়ঙ্কর এক ঘরের অভিপ্রায়, চারিপাশে ভয়ঙ্কর দৃশ্য হয়ে ওঠে ঘরটা। বলছে, আমি নিচের ঘরে বসে আছি, টিভি চলছে, টিভি চলছে, হঠাৎ করে একটা শব্দ আসলো, মনে হলো কেউ যেন সিঁড়ি দিয়ে নিচ থেকে দোতলার ওই রুমটার দিকে ছুটে গেল। ছমছম ছমছম করে একটা শব্দ। আমি সাথে সাথে নিচে যেই ঘরটায় আমার টিভি রাখা আছে, ছুটতে বেরিয়ে আমি ডাইনিং স্পেসে গিয়ে দেখলাম, সিঁড়ির দিকে তাকিয়ে যে কে, দেখলাম না, ঘরে তো কেউ নেই। আমার দুই মেয়ে আর আমার বউ তো গেছে তার বোনের বাড়ি, মেয়েরা তার মাসির বাড়ি, বহু বছর পর। তাহলে পরে ঘরে পায়ের নুপুর পরে কে হাঁটাহাঁটি করছে, কে? দাদাভাই বলল, বুঝতে তো আমার কোনো কিছুটাই বাকি নেই, কিন্তু আমি অসহায়, আমি কি করব? আমার তো কিছু করার নেই, আমাকে তো থাকতে হবে, আমি কি করব? তারপর আমি আবারও পুনরায় টিভি দেখতে চলে যাই। টিভি দেখছি, হঠাৎ আমার মতো আমি বেশ টিভি দেখছি, আমি আর কোনো রকম আওয়াজ কানে শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমি টিভির ভ্যালুমটা জোরে করে দিই, দিয়ে আমি জোরে করে টিভি শুনছি, জানি না টিভিতে কি চলছে, কিন্তু আমার পুরো মস্তিষ্ক, আমার পুরো মন কিন্তু সেই আওয়াজের দিকে, কি
কি হচ্ছে ওপরের ঘরে, কিন্তু তবুও জানি না, আমি কোনো লক্ষ্য ভেদ করার জন্য টিভির ভ্যালুমটা খুব জোরে দিয়ে বসে আছি। হঠাৎ করে এত জোর টিভির ভ্যালুম বাড়ানোর সত্ত্বেও একটা অদ্ভুত মহিলা কণ্ঠে হাসির শব্দ ভেসে আসলো আমার কানে। আর বলে রাখা ভালো, আমি নিচে যেই ঘরে টিভি দেখছিলাম সেই ঘরের দরজাটা আমি ভেতর দিয়ে বন্ধ করে নিয়েছিলাম, কিন্তু সেই দরজা ভিতর দিয়ে লক করা সত্ত্বেও যখন মহিলাটির হাসির শব্দ পাই, তখন আমার সেই টিভির রুমের দরজাটা লক আস্তে করে খুলে গেল। পুরনো দরজা হওয়ার কারণে ক্যার ক্যার করে একটা শব্দ হলো। আমার মনে হলো শরীরে রক্ত পুরোটাই জমে গেছে। আজকের রাতটাই হয়তো আমার জীবনের শেষ রাত। হয়তো আমার মেয়ে, হয়তো আমার বউর সাথে আমি আর কোনোদিন দেখা করতে পারবো না। আমার জীবনের শেষ রাত আজকে, সেটা আমি পুরোপুরিভাবে বুঝে গেছি। কিন্তু ভয়তে মৃত্যু হবে জেনেও আমি তো চুপ করে বসে থাকতে পারবো না। এটা কি করে হয়? আমি কি ভীতু কাপুরুষ? আমি চুপ করে বসে থাকবো? কি ব্যাপার? কোথা দিয়ে এরকম প্রত্যেক দিন প্রত্যেক রাত, প্রত্যেকটা রাত যখন সন্ধে গড়িয়ে রাত নাবে তখনই শব্দটা শুরু হয়? কেন? কোথা দিয়ে হয়? আজকে আমি সেই খোঁজ করে বের করব। তাতে যদি আমার মরণ হয়, হবে। আমাদের রাজেশ্বর দাদাভাই বলেন, আমি সোজা টিভিটাকে প্রথম বন্ধ করি। জানি না, আমি মস্তিষ্কটাকে মানে এক জায়গায় আনতে পারছিলাম না। কোথাও গিয়ে যেন আমার একটা ভয় 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 কাজ করছে। আজকেই আমার আজকেই আমার শেষ রাত। আজকেই আমার শেষ রাত। বারবার আমার মন, বারবার আমার মস্তিষ্ক একই কথা বলছে। মনে হচ্ছে মন আমার মস্তিষ্ককে একটাই মেসেজ পাঠাচ্ছে, আজকেই তোর শেষ রাত। দাদাভাই বললেন, আমি সিঁড়িতে ওঠার আগে হাতে একটা টর্চ নিই, কারণ যদি খারাপ কিছু হয়, হতে পারে বাড়ির আমার লাইটের যে ব্যবস্থা, ইলেকট্রিক লাইন কোনোভাবে এমন জায়গায় গিয়ে লাইটটা বন্ধ হয়ে গেল, আমি হয়তো হার্ট ফেল করব। সাহস আমি যতই রাখি, হাতে একটা টর্চ নিলাম, পকেটে মোবাইল ফোন। যদি কোনো কারণে টর্চ বিট্রে করে দেয়, তাহলে পারে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইটটা আমার কাজে দেবে, অথবা তার উল্টোটাও হতে পারে। সেই ভেবে দুটোকেই পরিপাটি করে গুছিয়ে নিলাম। নিয়ে সিঁড়ি দিয়ে এক প্রকার খুব আস্তে আস্তে উঠে আমি দোতলার যে রুমে থেকে শব্দগুলো শুরু হয় সেই রুমের দরজাটা খুললাম। দরজা খোলা মাত্রই সারা শরীরে একটা শিহরণ খেলে গেল, একটা শব্দ ক্যাঁচ করে। আমি ঘরে প্রবেশ করলাম। নিজের ঘরে আমি নিচে ঢুকছি, আমার সারা শরীর ঘেমে গেছে। আমার হৃৎপিণ্ড আস্তে 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 সমানে বন্ধ হয়ে আসছে। ভয়, আমি কানে কোনো শব্দ সঠিক শুনতে পাচ্ছি না। এতটা ভয় আমাকে আষ্টে পিষ্টে ধরেছে, কারণ আমি বাড়িতে একা, কেউ নেই। রাত আনুমানিক তখন 9টা থেকে 10টার মাঝামাঝি সময়, সঠিক সময় আমি বলতে পারবো না। রাজেশ্বর দাদাভাই বলেন, আমি গিয়ে ঘরের ভিতর ঢুকে দাঁড়িয়ে আছি। তখনও আমি শুনতে পাচ্ছি কোনো ছোট বাচ্চার হাসির শব্দ। ছোট বাচ্চা হাসাহাসি করছে। বুঝতে পারছি না, চারপাশে আমি দেখছি, দেয়ালগুলোকে ধরে ধরে দেখছি। কি ব্যাপার? কোথা থেকে এই রুমের কোথা থেকে এরকম আওয়াজ আসে বুঝতে পারছি না। হঠাৎ করে মাথায় আসলে কি, এই আওয়াজটা খাটের নিচ থেকে আসছে না তো, যেটা আমি এতদিন বুঝতে পারিনি। সাথে সাথে দাদাভাই গিয়াল খাটের সামনে। দাদাভাই বলে, আমি যখন খাটের সামনে যাই, মনে হচ্ছে যেন খাটের নিচ থেকে একটা হাত বেরিয়ে আসলো আমার পাটা ধরার জন্য। আমি সাথে সাথে না 2 পা পেছনে চলে আসি। আর কি হলো?
খাটের নিচে তো কোনো ফাঁকা নেই, তাহলে পরে আমার পা কি করে কেউ ধরবে, কিভাবে টানবে? আমার মাথা কোনো কাজ করছে না। একবার ভাবছি ঘুরে কি আবার আমি নিচে চলে যাব, না, আবার তো আওয়াজ হবে। আজকে তো আমাকে উদ্ঘাটন করতেই হবে, এই শব্দ কোথা থেকে হয়। দাদা ভাই বলে, বিশ্বাস করবেন না, আমি খাট থেকে প্রায় 5 ফুট দূরে এসে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। বিশাল বড় বড়, জানেন, পুরনো সাবেকি আনার বাড়িগুলো অনেক বড় হয়, মোটা মোটা পাঁচিল, মোটা মোটা জানলা, বড় বড় ঘরের দরজা জানলা সবই আপনারা জানেন। এখানে আর বলার ভাষা কোনো রাখে না। আমি বুঝতে পারলাম না, কারণ খাটের নিচে ফাঁকা নেই এই কারণে, সেটা হচ্ছে বহু বছরের একটা বানানো বক্স খাট। এখন তো বক্স খাট প্রচলন হয়েছে অন্যভাবে। আজ থেকে প্রায় 100-150 আগে সেই পুরনো খাট বানানো, যেই খাটের কোথায় কি রাখা যায়, কোথা দিয়ে খোলা যায়, একটা রহস্য, ভেদ করা সম্ভবই না। যারা বানিয়েছিল, যারা ব্যবহার করত, যারা বানাতে দিয়েছিল, তারা ছাড়া এখনকারের জেনারেশনের কাছে সেই খাট এনে দিলে সেই খাট খুলতে পর্যন্ত পারবে না। সেই খাটের এরকমই কিছু গুপ্ত লক আছে, এমনই কিছু সিক্রেট কারিকার্য করা আছে, যেটা এখনকারের জেনারেশনের কাছে অতটাও সহজ না খোলা। আমি বললাম, এই খাটের মধ্যে দিয়ে কী করে আওয়াজ বেরোতে পারে? কারণ এটা বক্স খাট, নিচে যদি ফাঁকা হতো তাহলে ভাবতাম ইঁদুর বিড়াল বা কোনো পোকার শব্দ এরকম হতে পারে, কিন্তু তা বলে হাসির শব্দ, কান্নার শব্দ, ঝগড়া করার শব্দ, এইটা তো কখনো কোনো পোকামাকড় কীটপতঙ্গের হতে পারে না। দাদাভাই হালকা হালকা বুঝতে পারলো নিশ্চয়ই এই খাটে অনেক গুপ্ত পুরনো রহস্য যাই খাটে লুকিয়ে আছে। তবে আমি এই খাটের রহস্য উদ্ঘাটন করব কি করে? দাদাভাই খাটের সামনে এসে বসে। দাদাভাই বলে, বিশ্বাস করবেন না, আমি খাটের সামনে যখন এসে বসি, আমি পরিষ্কার কি বলবো, আমার সারা শরীর ভিজে, আমার জামা কাপড়, মাথা, চুল টপ টপ করে জল পড়ছে। আওয়াজটা পরিষ্কার শুনতে পাচ্ছি খাটের ঠিক নিচ থেকে, হাসির শব্দ, বাচ্চাদের কথা বলার শব্দ, করুণ সুরে কারোর কাদার শব্দ। ওইখান থেকেই যত আওয়াজের উৎস, সেই হচ্ছে খাট। সেই খাট থেকেই আওয়াজগুলো হচ্ছে। দাদাভাই ছুটতে ছুটতে কোনো রকমে পড়ি কি মরি করে সিঁড়ি দিয়ে নিচে এসে সোজা চলে যায় শোয়ার ঘরে। গিয়ে ভিতর থেকে দরজাটা বন্ধ করে সে চুপ করে ভিতরে শুয়ে পড়ে। দাদাভাই বলেন, আমি ওই যে শুয়ে পড়ি, আমি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, ওটার আমার ক্ষমতা নেই। সারা শরীর আমার কাঁপছে, সারা শরীরে ব্যথা, গায়ে জ্বর, আমি উঠতে পারছি না, চেষ্টা করে উঠতে পারছি না। আমাকে যখন দুপুরবেলা আমার বউ ফোন করে আমাকে, আমি তখন ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ বলো। আমাকে বলল, কি হলো? তোমার গলাটা শুনে মনে হচ্ছে শরীর খারাপ হয়েছে। কি ব্যাপার? আজকে কি তুমি ঘরে রয়েছো? কি ব্যাপার, তুমি বেরোনি কোথাও? আমার কিছু ব্যাংকের কাজ ছিল, সেটা আমার বউ জানতো, জানার জন্যই ফোনটা করে। আমি তখন বললাম যে না, আমি বেরোইনি, তোমরা কবে ফিরবে? আমাকে বলল, আগামীকাল বিকেলের মধ্যে চলে আসবো। আমি কিন্তু আমার সাথে কি হয়েছে কোনো কিছুই আমি জানাইনি। তারপর আমি কাউকে কিছু না জানিয়ে চুপচাপ, আমি শুধু আমি আর আমার বাড়ির ফ্যামিলির, পরিবারের যাই বলো না কেন, আমি মানুষগুলোকে বাঁচানোর জন্য নিজে থেকে মনস্থির করলাম আমি ওই খাটটা বিক্রি করে দেবো। হ্যাঁ, ওই খাটটা আমি বিক্রি করব। আমি অনেক লোক নিয়ে এসে দেখাতে শুরু করলাম, সবার মুখে মুখে ছড়িয়ে দিলাম আমার বাড়ির একটা পুরনো শাল সেগুন দিয়ে তৈরি করা ডিজাইনার একটা খাট, যার আনুমানিক বয়স 150 বছর, আমি বিক্রি করব। কিন্তু বিষয়টা হয়ে গেল, আমি ওই খাটের যা মূল্য রেখেছিলাম, কোনো সাধারণ মানুষের পক্ষে
সেই খাটটা নেওয়া অতটাও সহজ ছিল না। আমার সাথে যোগাযোগ করলো এক ইন্ডাস্ট্রিয়াল, ওনার একটা শুটিং স্টুডিও আছে। উনি যোগাযোগ করলেন, করে আমাকে বললেন এই খাটটা আমি নেব, আমাদের স্টুডিওয় এই খাটটা দরকার আছে। এরকম সাবেকিয়ানার 150-200 বছরের খাট, চেয়ার, আলমারি, এগুলো আমাদের দরকার, আমাদের স্টুডিও সাজাতে হবে। আপনি যদি চান তাহলে যেই টাকা বলেছেন কিছু টাকা যদি কমান আমি খাটটা নিতে পারি। আমি আর কোনো রকম না ভেবে ওনাকে খাটটা আমি দিয়ে দিলাম। বিদায় হলো সেই খাট, আমার বাড়ি থেকে বিদায় হলো। খাটটা চলে যাওয়ার পর মনটা খুব শান্তি, খুব শান্তি, মনটা আনন্দ। বাড়িতে রাতের বেলা আর সেই হাসির শব্দ, সেই কান্নার শব্দ, সেই পায়ে নুপুরের শব্দ, সব কিছুই বন্ধ হয়ে গেছে। কোনো রকম আর সেই শব্দ শোনা যায় না। এখন আমার ছোট মেয়েটা দোতলার ঘরে বসে টিউশন করায়। কিন্তু কিন্তু প্রায় ওই খাট বিক্রি করার ঠিক 7 মাসের মাথায় যিনি খাট কিনেছিলেন উনি আমার বাড়িতে আসেন। একদিন মধ্যাহ্ন ভোজন করে শুয়ে আছি, হঠাৎ এসে বেলটা যখন বাজায়, আমি ডোরবেলের আওয়াজ পেয়ে আমি এসে দরজাটা খুললাম। সামনে দেখলাম সেই লোকটি যিনি খাটটা নিয়ে গেছিলেন। উনি একজন ইন্ডাস্ট্রিয়াল, ওনার কিছু শুটিংয়ের কাজে লাগবে, উনি এটাই বলেছিলেন। ওনার একটা স্টুডিও হচ্ছিল তখন। আমি ওনাকে বললাম, আরে দাদা আপনি, কি ব্যাপার, 7 মাস পর আমার কথা হঠাৎ মনে পড়ল? লোকটার মন মানসিকতা বা মেজাজ কোনোটাই ঠিক নেই। ঠিক ওনাকে দেখে মনে হচ্ছে উনি আমার প্রতিচ্ছবি। কারণ আজ থেকে 7 মাস আগে ওই খাটের জন্য যেরকম অবস্থায় আমি ছিলাম, আজকে সেই লোকটাকে আমার সামনে দেখে মনে হচ্ছে উনি আমার ঠিক দ্বিতীয় ডুপ্লিকেট কপি। আমি ওনাকে বললাম, কি হলো দাদা, আসুন ঘরে আসুন। উনি চুপচাপ কাঁধে একটা ব্যাগ নিয়ে ঘরে আসলেন, এসে মাথা নিচু করে সোফায় বসলেন। আমাকে বললো, দাদা একটা কথা বলবো। আমি বললাম, হ্যাঁ বলুন, কি হয়েছে? তখন বললো, দাদা আপনি না ওই খাটটা নিয়ে নেন, ওই খাটটা আমার দরকার নেই দাদা, আর আমাকে 50% টাকা দিলেই হবে, আমাকে পুরো টাকাও দিতে হবে না। আমি বললাম, না না, এ কি বাজে কথা বলছেন? খাট আমি বেচে দিয়েছি, খাট আমি নেবো কেন? একটা খাট বিক্রি করে দেওয়ার পর কেউ খাট কেনে নাকি? আর 50% কেন? আমি কোনো টাকা পয়সাও দিতে পারবো না, আর খাট কোনো নেওয়ার কথা এসব বলবেন না। লোকটি আমার সামনে বসে সমানে কাঁদতে শুরু করলো। অত বড় একটা বয়োজ্যেষ্ঠ লোক। উনি তখন বলে, দাদা আমি জানি না আপনি খাটটা কেন বিক্রি করেছেন, আমার স্টুডিওর জন্য ওরকম খাট দরকার ছিল, আমি নিয়েছিলাম। আমি ওই খাট নিয়ে যাওয়ার পর আমার স্টুডিওয় যারা কেয়ারটেকার আছে তারা রাতের বেলা বলে নানা রকম শব্দ হয়, মনে হয় কেউ ঝগড়া করছে, কেউ কান্না করছে, নানা রকমভাবে বুঝতে পারি না যে প্রথম প্রথম কোথা থেকে আওয়াজ আসছে। তারপর আস্তে আস্তে যখন জিনিসটা মেলাতে থাকি তখন বুঝলাম যে এতদিন তো কোনো আওয়াজ হতো না, তাহলে এই খাট ঢোকানোর পর থেকে স্টুডিওয়ে আওয়াজটা হচ্ছে। আপনি ওই খাটটার কিছু একটা করেন। তখন আমাদের রাজেশ্বর দাদাভাই বলেন যে আমি কি বলবো, আমি মানুষ তো, আমারও তো শরীরে মন মানসিকতা বোধ আছে, আমি আর কি করব। তখন আমি ওনাকে বললাম, সত্যি কথা বলতে আমার বাড়িতেও এরকম কিছু অসুবিধা ছিল বলে আমি খাটটা বিক্রি করে দিয়েছি, আসলে আমারই ভুল হয়েছে। তাহলে চলুন আমরা সেই খাটটার আসল রহস্যটা জানার চেষ্টা করি। তারপর আমার যারা পিতৃপুরুষ বেঁচে ছিল, মানে পিতৃপুরুষ তো কেউ ছিল না, তাদের যে রিলেটিভস তাদের কাছ থেকে খাটের বিষয়ে অনেক কিছু জানতে শুরু করি, তাদের বাড়িতে বাড়িতে যাওয়া। তখন আমার বাবার বড় ভাই, মানে জেঠুর যে বড় ছেলে ছিল উনি এখন ব্যাঙ্গালোরে আছেন। ওনার সাথে যখন যোগাযোগ করি, অ্যাকচুয়ালি পুরনো বলতে একদম উনি অনেক বয়স হয়ে গেছে ওনার, উনি হচ্ছে পুরনো। তো
যখন জিজ্ঞেস করি তখন উনি জানিয়েছিলেন যে ওই বাড়িতে যখন আমাদের পিতৃপুরুষ ওই বাড়িতে 120 থেকে 30 বছর ধরে বসবাস করে আসছিল। এখন আমরা রয়েছি। বলছে একটা বাড়িতে যখন 51 পরিবার হয়, সব পরিবারেই কিন্তু একটা ঝামেলা বলো অশান্তি বলো হয়। এবার বাড়িতে থাকাকালীন ধরো কারোর স্বাভাবিক মৃত্যু হয়েছে, কারোর অস্বাভাবিক মৃত্যুও হয়েছে, বলে এরকমই একের পর এক জেনারেশন এরকম সুসাইডও করেছে ওই বাড়িতে। কেউ রোগে মারা গেছে, কেউ আত্মহত্যা করেছে, মানে দুই একটা আত্মহত্যা হয়েছে ওই বাড়ির মধ্যে। আর কেউ মারাও গেছে স্বাভাবিকভাবে বয়সের জন্য বা শরীর খারাপের জন্য। বলে তাদের আত্মা ওই বাড়ি থেকে বেরোতো না, তাদের আত্মাগুলো থাকতো হচ্ছে ওই খাটের মধ্যে। হ্যাঁ, কারণ বলে যারা যারা মারা গেছে ওই খাটে শুয়ে তাদেরই আত্মা ওই খাটের মধ্যে রয়ে গেছে। আর ওই খাটে ধরো দাঁড়িয়ে যারা আত্মহত্যা করেছে, নিজেকে হ্যাঙ্গিং করেছে, তাদের আত্মা মানে ওই খাটের সাথে রিলেট যারা মারা গেছে আমাদের ওই পরিবারে প্রায় 130 বছরের মধ্যে, তাদের প্রতি কটা আত্মা ওই খাটের মধ্যে আছে, যেটা আমরা জানতে পারি রাজস্থানে গিয়ে। দাদাভাই বলেন আমি আমাদের পশ্চিমবঙ্গে কোথায় না গেছি, আপনাকে আমি কি বলবো। ওই দাদাকে নিয়ে শুধু এটা মানসিকতা বোধ, আর কিচ্ছু না। আমার কি দরকার ছিল? আমি তো বিক্রি করে দিয়েছিলাম বাঁচার জন্য। তাকে তো আমি মুখ ঝুঁক করে তাড়িয়ে দিতে পারতাম। আমার কোনো দরকার ছিল? শুধু মানসিকতা বোধ, আর কিচ্ছু না। খোঁজ করে একের পর এক এর কাছে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না, ওর কাছে যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। শেষ যখন গেলাম রাজস্থান, তখন কাজ হলো। সেই খাট কিন্তু এখন ওনার স্টুডিওতেই আছে। আর ওই স্টুডিওতে ওই খাটে এখন প্রচুর কিন্তু চলচ্চিত্র জগতের শুটিং সবই হয়েছে, কিন্তু আর কোনো রকম শব্দ ওখান থেকে আসে না। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা আমাদের রাজেশ্বর বাবুর কেমন লাগলো অবশ্যই জানিও। সত্যি এরকম পৌরাণিক জিনিস আজও আছে। ওই জন্য না জানো তো, পুরনো জিনিস অনেকের না কেনা নেশা থাকে। অ্যান্টিক জিনিসপত্র পুরনো কিনবো, কিন্তু ওই পুরনো অ্যান্টিক জিনিসের মধ্যেই এমন জিনিস থাকে জীবনটাকে পুরো নরকও করে দিতে পারে। আমি তো বলি ভাই, পুরনো জিনিস আমার মতে কখনোই কেনা উচিত না। আর এই মতামতটা প্রিন্সের খুব বেশি, কারণ কিছুদিন আগে একটা জিনিস নিয়ে কথা হচ্ছিল আমাদের। তো আমাদের এখানে একটা জায়গায় বেশ পুরনো জিনিস সেল করে। পুরনো মানে তোমরা দেখলে বুঝতে পারবে না, একদম নতুনের মতো, কিন্তু ওগুলো পুরনো জিনিস। তো আমি ওকে বলছিলাম যে চল না আমরা ওখানে গিয়ে একবার দেখি। কারোর ক্ষমতা নেই ধরার যেগুলো পুরনো জিনিস, কারণ ওরা নিয়ে এসে আবার কালার করে, প্লাস্টিক প্যাকেজিং করে, মানে যেরকম নতুন পাবে ওরকম করে রাখে। তো তখন প্রিন্স আমাকে বলল যে ওরা বলে একটা জিনিস থাকে। ওরা বলল এই যে তুমি একজনের পুরনো, ধরো আমি বললাম একটা পুরনো কারোর আমি মোবাইল ফোন কিনলাম। ওই ফোনটা যখন ধরো কেউ কিনেছে, সে তো ওই ফোনটার প্রতি একটা ভালোবাসা ছিল, একটা আকৃষ্ট ছিল, একটা আসক্ত ছিল ফোনটার প্রতি, তাই তো? এবার সেই ফোনটা হতে পারে তার কোনো কারণে ভালো লাগছে না, অথবা সে অন্য ফোন নেবে, যাই হোক সে ওই ফোনটা অন্য কাউকে দিয়ে দিল। কিন্তু প্রথম সেই ফোনটা যার খুব প্রিয় ছিল না, তার একটা মায়া বলো, স্নেহ বলো, একটা ঊর্জা তার কিন্তু থাকে ওই জিনিসটার সাথে। তোমার কাছে এসে যে সেই জিনিসটা শ্যুট করবে সেটা নাও হতে পারে, হতেও পারে। তবে আমাদের ব্যক্তিগত মতামত, আমার আর প্রিন্সের এইটাই যে পুরনো জিনিস আমার মনে হয় কখনো কেনা উচিত না। কারণ পুরনো জিনিসের মধ্যে অনেক ঘটনা আমরা এরকম পাই যে থাকে, রাতের বেলা অনেক রকমভাবে অনেক অ্যাক্টিভিটিস হয়। যাই হোক, ঘটনাটা কেমন লাগলো বলো। এবার আমি তোমাদের আগামী কালকের যে ঘটনাটা, সাইথিয়ার যে ভুতুরে বাড়ি, ওখানে মোটামুটি সবাই জানে যে ভিডিও সহকারে ফুটেজটা তোমাদের দিয়েছিলাম, তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা রেসপন্স করেছো।
আজকে আমি তোমাদের নামগুলো বলি, বলার পর ঘটনাটা শেষ করব। আর হ্যাঁ, আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের সোমবার দিনকে ওই বোনেরই, তোমাদের আগেও বলেছি, গ্রামের কব্রস্থানের একটা সত্য ঘটনা ফুটেজ সহকারে আসে, কেউ মিস করো না। তো চলো এবার নামগুলো তোমাদের ক্লিয়ার করি। প্রথমেই বলবো গৌরী বসাক, দীপা, উমা ঘোষ, তারপরে মন্টু দাদাভাই, তারপরে স্বস্তিক ব্যানার্জি, রাজীব চাসওয়াল, বেবি দাস, কৃষ্ণা মুখার্জি, দেবাশিস ভট্টাচার্য, তারপর হচ্ছে শারিনা উদ্দিন, তারপর হচ্ছে সুপ্রা, তারপর হচ্ছে শিখা বালা, আচ্ছা, তারপর হচ্ছে জল্পনা মজুমদার, তারপর হচ্ছে মিলি চক্রবর্তী দিদিভাই, তারপর হচ্ছে সুজাতা দাস, সঙ্গীতা লাইফস্টাইল থেকে সঙ্গীতা, শম্পা চক্রবর্তী, প্রদীপ দাস, পিউ মুখার্জি, কৃষ্ণা মুখার্জি দুবার উনি কমেন্ট করেন, আচ্ছা, তারপরে হচ্ছে সুমন কান্তি মান্না, তারপরে হচ্ছে আমাদের পিয়ালি ভারদ্বাজ বোন, তারপর হচ্ছে শ্বেতা বিশ্বাস, বং হিন্দু হেসেল, পূজা যাদব, মঞ্জুষা নন্দী, আবার পিয়ালি ভারদ্বাজ কমেন্ট করে, তারপর হচ্ছে বাবলি ব্যানার্জি, প্রিয়াঙ্কা ঘোড়ই, রূপা দে, নিহা মাইতি, এসকে কালিম দাদাভাই, সুজাতা দাস, ক্রিয়েশন অফ তোতা, সুমিতা দাস, সুমিতা লিখেছে ব্ল্যাক ডেসে দিদি দারুণ লাগছে তোমায়, ধন্যবাদ বনু, অনেক ভালোবাসা নিও, সুমনা, তারপর হচ্ছে স্বপ্না রাউত, তারপর হচ্ছে সৌমিক সরকার, রীনা সিনহা, সুদীপ্তা ব্যানার্জি, সায়নী চক্রবর্তী, শুভঙ্কর ঘোড়ই, শিল্পী দি, পারমিতা সাহা, পিন্টু ঘোষ, তনু নন্দী, স্বপ্না হালদার, সোমা দাস পরিবার থেকে, মঞ্জুষা নন্দী, সুমন রয়, নো ওয়ান ভাই আমাদের, শ্বেতা বিশ্বাস, প্রদীপ দাস, আমি কিন্তু এক একজনের নাম দুবার তিনবারও পড়ছি, অনেকবার যারা করেছো, ঠিক আছে, আচ্ছা, পিঙ্কি সাহা দুটো পরপর কমেন্ট করেছে, মৌ চক্রবর্তী, গার্গীসুর, টিনা আছারিয়া, সন্তুর দুনিয়া, দেবস্মিতা চক্রবর্তী, কেকা চক্রবর্তী, কেকা তোমার নামটা কিন্তু দারুণ, যখনই কেকা বলি না কেকের কথা মনে পড়ে যায়, কেক আমার খুব সুন্দর, মানে আমি কেক কিন্তু খেতে খুব পছন্দ করি। মাহি রয়, স্বপ্না হালদার, ঈশানু মান্না, বাপলি ব্যানার্জি, তরু নন্দী, সারিনা উদ্দিন, দুবার কিন্তু বললাম নামটা, মৌ ঘোষ, সুস্মিতা বোম্বা, দিদিভাই তুমি বলেছো তোমাকে আমি হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়েছি, আমি ঠিক আছে সময় করে দেখে দেবো, আচ্ছা, মৌসুমি দাস, তনু নন্দী, আচ্ছা, তনু নন্দী বলেছো দিদিভাই ওটা সিউড়ি মিহিরলাল তিলপাড়া ব্রিজ, আচ্ছা, তার মানে বোনেরও কিছু অভিজ্ঞতা জানা আছে নিশ্চয়ই ওখানে, সত্যি মানে কোনো একটা ঘটনা জড়িত ব্রিজটা, হ্যাঁ বনু হয়তো সেটাই হবে, আমাকে বোন লিখে পাঠিয়েছিল। শিবশঙ্কর রাজবংশী, তোমার কমেন্ট আমি পড়লাম, তুমি বলেছো লাইক করব না, আমি পুরনো, আমার নাম যেদিন বলবে তোমার গল্প শুনবো, আচ্ছা, তো তুমি কি এরকম বোকা বোকা কমেন্ট করেছো বলো তো, তার মানে তুমি কিন্তু প্রত্যেকটা ভিডিও শুনবে, হ্যাঁ লাইক করবে না, আর নাম না বললে তুমি আর ভিডিও শুনবে না, তাহলে তুমি তোমার নাম শোনার জন্য তোমাকে তো কমেন্ট করতে হবে, ভিডিও তো তোমাকে শুনতে হবে, তাই না, ভিডিও শুনবে কমেন্ট করবে তাহলে তো আমি নামটা বলবো, এই দেখো বলেছি কিন্তু, ঠিক আছে।
দেখো, আমার কাছে যাদের নাম আসে আমি সবার নাম বলি। আমার নাম, তোমার নামটা আমি দুদিন ধরে দেখছি কমেন্ট করছো, তুমি ভাবো তো এর আগে আমাকে কমেন্ট করেছো কি না। আচ্ছা, তারপর আমাদের বৃষ্টি বিন্দাস লাইভ থেকে অনেক বড় আমাকে মানে ভালোবাসা জানিয়েছে। আমি তোমাকে এত লাভ পাঠাই কেন জানো? আসলেই দেখো, খুব ভালো একটা কথাও বলেছে সাথে, সত্যি মনে জোর পাই। দেখে নাও কতগুলো হার্ট পাঠিয়েছে, দেখেছো? দেখো, মানে আরও দেখালে কম হবে, ও প্রতি কটাতেই পাঠায়। তো এরকম আমাকে অনেকেই পাঠাচ্ছ ভালোবাসা, আমি খুব 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 আনন্দ পাই। আচ্ছা, ও যেই কমেন্টটা করেছে একটু পড়বো। আমি এর আগেও বলেছিলাম যে ও আমাকে কতগুলো হার্ট পাঠিয়েছে, দেখো। ও বলেছে, আমি তোমাকে এত লাভ হার্ট পাঠাই কেন জানো দিদিভাই? কারণ তুমি এটা ডিজার্ভ করো, এটা তুমি অর্জন করেছো, তার জন্য আমি তোমাকে পাঠাই। অসংখ্য ভালোবাসা বনু। এই যে মনে আমি তোমাদের একটা জায়গা করতে পেরেছি, সত্যি কথা বলতে জেনে এটাই খুব ভালো লাগে। আর বলেছি, জীবনে যদি কোনো দিন কিছু করতে পারি, সেই দিন তোমরাই দেখবে যে মুখে কথা বলে লাভ নেই, কাজে করে দেখাবো। সেদিন তোমরাই দেখবে যে দিদিভাই কি করছে, সেটা তোমরা দেখতে পারবে। আমি ক্যামেরার সামনেই করব, যেটা ক্যামেরার সামনে করব সেটা ক্যামেরার পেছনেও করব। তবে এ না যে দেখানোর জন্য আমি সামনে করছি পেছনে অন্য কিছু, সেটা তোমরা জানতেই পারবে, লোক মুখে সেটা অতদিনে প্রচলিত হয়েই যাবে। তো চলো আর নামগুলো পড়ি, না সবাই রেগে যাবে কিন্তু। আচ্ছা, ঈশানী বিশ্বাস, মৌয়া পাল, পারমিতা সাহা, পিঙ্কি খাতুন, আচ্ছা দীপা দে। আচ্ছা, দীপা দে দিদিভাই আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বলেছেন তুমি তো অনেক কিছু জানো, তাহলে তুমি বলো শত্রুর উপদ্রব থেকে কিভাবে বাঁচবো। আমি তোমাকে কালকেই একটা শর্টস ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, ঠিক আছে? শত্রুর হাত থেকে আমরা কি করে বাঁচবো। আমাদের চারপাশেই তো শত্রু, তুমি কারোর ভালো করবে তাতেও তোমার শত্রু বাড়বে, যদি না করবে তাতেও শত্রু বাড়বে। শত্রুর কিন্তু অভাব নেই। তাই আমি কালকে তোমাদের একটা ভালো সলিউশন দেবো, যাদের কাজে লাগবে তারা অবশ্যই শুনো, তোমাদের কাজে লাগবে। ভাস্কর অধিকারী বলেছে, হাই সোনা দিদি, কেমন আছো? ভালো আছি। শ্রেয়াস, আচ্ছা তারপর পড়বো মিনু সিং। তুমি একটা কমেন্ট করেছো, তোমার কমেন্টের আমি কিছু বিষয়টা বুঝলাম না। বলেছো প্রথম কাহিনীতে উনি সাদা শাড়ি কি লোক কেন মুক্তি পায়নি, যদি উনকা কি সংস্কার তো করা হয়েছিল, প্লিজ কনফার্ম। আমি কিছু বুঝতে পারিনি, তবে আমি চাইবো যে হাইট না করে তুমি কি বলতে চেয়েছো, তোমার আশা করি কিছু তো মনে একটা প্রশ্ন উঠেছে, সেটা তুমি পুনরায় আমাকে ভালো করে বলো। এখানে সত্যি কথা বলতে কি বোঝাতে চেয়েছো বা কি বলতে চেয়েছো কিছুই বুঝতে পারলাম না। তো পরে যে কমেন্ট করেছো সে হচ্ছে মানসী, আর তারপর হচ্ছে প্রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগ, তারপর হচ্ছে অজয় রায়। আচ্ছা, অজয় বলেছে দিদি ভাই তোমাকে আমি হোয়াটসঅ্যাপে অনেক ঘটনা পাঠিয়েছি, তুমি কেন নিচ্ছ না? আচ্ছা অজয়, আমি তোমাকে একটা কথা বলি ভাই, আমার হোয়াটসঅ্যাপে কম করেও কত বলবো, মানে 5 থেকে 7 হাজার জন অ্যাড আছে। তো আমার খুঁজে বার করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তো তুমি একটা কাজ করো, আমাকে অবশ্যই একটা কিছু হাই বা বাই কিছু একটা লিখো, যাতে আমি রিসেন্ট তোমাকে খুঁজে পাই। আচ্ছা, তারপরে বলবো সুপর্ণা, তারপরে মৌমিতা দাস, আর স্বপ্না বাজাল, আর চন্দনা গোপে। চলো আজকের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আর সোমবার দিন খুব এক্সাইটমেন্টে থাকো, দারুণ একটা ফুটেজ সহকারে আমাদের শোনা কথায় আসছে ঘটনাগুলো আমাদের প্রিন্স তোমাদের শেয়ার করছে, কেমন লাগছে অবশ্যই বলো। আর ওকে একটু টাইম দাও, ও কিন্তু আগের থেকে অনেক বাংলায় ইমপ্রুভমেন্ট করছে। দেখো, বাংলায় থেকে তোমরা আগে অনেকেই বলেছে যে বাংলা থেকে বাংলা পারে না বা কিছু, বাংলা পারে না, না ওর কি বলতো, ও তো অনলাইনে একটা কাজ করে, ওর এমনিও একটা চ্যানেল রয়েছে। এবার অনলাইনে কি বলতো, ও মানে সারা দিন
হিন্দিতে কথা বলে সারা দিন। এবার যখনই ও ল্যাপটপে কাজ করে সব বাইরে হিন্দি ইংলিশ ছাড়া ও বাংলায় শুধু কথা বলে আমাদের সাথে। তো ও যখন কোনো ঘটনা বলতে বসে তখন না ওর আটকে যায়, বাংলাগুলো বলতে পারে না। এবার ব্যাপারটা হয় যদি তোমরা বলো যে প্রিন্স তুমি হিন্দিতে ঘটনা শেয়ার করো তাহলে আমার মনে খুব ভালো হয়, তাই তো? ও কিন্তু ক্যামেরার ওপারে আছে, তাহলে তো আমাদের যেহেতু অলরেডি দুটো বাংলা চ্যানেল, তো একটা যদি হিন্দিতে কনভার্ট হয় কোনো অসুবিধা নেই। যদি তোমাদের ইচ্ছা হয় আর যদি বলো না বাবা বাংলাতেই ঠিক আছে, তাহলে তোমাদের ঘরের ছোট্ট ছেলে ভাই দাদা যা হোক মনে করে ওকে আস্তে 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 তোমরাই তো ইমপ্রুভমেন্টটা করতে পারো, তাই না? এখন তোমরা এত সাপোর্ট করছো, ও দেখে কত নাচে জানো? তোমরা তো জানো না, আমি তো চোখের সামনে দেখি আমার নিজের ভালো লাগে। তো অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, শিখে যাবে, সাথে থেকো। একটাই কথা বলি, মানুষকে মোটিভেট করো, মানুষকে সব সময় একটা জিনিসের দিকে এগিয়ে দাও যে হ্যাঁ তুমি পারবে, করো। যদি সে মানুষটা ভুলও করে, হয়তো পারছে না, পারবে, তার চেষ্টা যখন আছে তাকে ধাক্কা দাও। সে চেষ্টা যখন করছে ঠিক সফলতা পাবে। এ না যে তাকে জোর করে ধাক্কা দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু তাকে মোটিভেট করে কোনো লাভ নেই, কারণ সে তার মস্তিষ্কের কাজ করবে। ঠিক আছে, যে দেখছো চেষ্টা করছে ইমপ্রুভমেন্ট করার, তাকে সবাই মিলে আমরা সাপোর্ট করব, সে যাতে সেই জায়গাটায় সাকসেস হয়। বোঝা গেল? এটা শুধু প্রিন্সের জন্য না, এই আজকে শেষের কথাটা সবার জন্য। চলো টাটা।